মানুষ তার চাহিদা অনুসারে সঙ্গী নির্বাচন করে, অতঃপর সম্পর্কের নাম দেয় ভালোবাসা। এই ভালোবাসা এক চমৎকার মরীচিকা। খুব ভালো দর্শন আপনার। ঠিক ধরেছেন। আমার এবং আসমানের মাঝে চাহিদা রয়েছে, অন্তরের চাহিদা। একে অপরের অস্তিত্বের সাথে একে অপরের অস্তিত্বের স্বাদ পেতে আমরা উভয়ই স্বার্থপর। বলতে বলতে এগোতে থাকলো রোজা। রাফা না চাইতো পেছোতে আরম্ভ করলো। মেয়েটির মুখহাত জুড়ে যে ধূর্ততা প্রকাশ পাচ্ছে, তা উৎপত্তি কবে ঘটলো, নাকি বহু আগের থেকেই তার মাঝে এর বীজ বোনা ছিল, বর্তমানে উপলক্ষ পেয়ে উন্মুক্ত হয়েছে? ভাবতে পারল না রাফা। রোজার অসম্ভব গম্ভীর এক কণ্ঠ তার চিন্তায় বাধা সৃষ্টি করলো। আসমানের চাহিদার শেষ নেই। কোনোদিন অমানিসার স্পর্শ অনুভব করেছেন? কপালে, অধরে কিংবা কপলে? জানেন কেমন সুখ সুখ অনুভূতি হয় যখন তার বাহু জোড়া আলিঙ্গনে আগলে নেয়? হিমশীতল আশ্বাসের প্রবাহ খেলে চলে সর্বাঙ্গ জুড়ে। উফ, আপনি জানবেন কিভাবে? আপনি তো নর্দমার কীটের চাইতেও অধম। বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানোর স্বাদ কার? স্পষ্ট কম্পিত হলো রাফা। মুখের উপর এমন অপমান আর যে হোক না কেন, অন্তত রাফা কায়সারে সহ্য করবে না, এটাই কাম্য ছিল রোজার। মুষ্টিবদ্ধ করে সহসায় হাত উত্তোলন করলো রাফা, উদ্দেশ্য রোজাকে আঘাত করা। কিন্তু তার হাত পাকড়াও করলো রোজা। তৃপ্ত স্পর্শে মুষ্টিবদ্ধ হয়ে তার আঙুল চেপে বসলো রাফার কবজি জোরে। এতটা জোরে পড়লো যে বেদনায় ফ্রিকুচকে এলো দানবীর। বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানোর সাধ্য কার? ইস, খুব হিংসা হচ্ছে বুঝি নিজের মতন খোলা ময়দানে গোল দিতে পারছেন না বলে? প্রতিদ্বন্দ্বীকে মাইন্ড গেমে হারাতে ব্যর্থ? ঝুঁকলো রোজা। রাফার কানে কানে ফিসফিস করে পড়ল, যে খেলা আপনি খেলছেন আমি সেই খেলার রেফারি। শীতল শিহরণ খেলে গেল রাফার শরীরে। প্রসারিত দৃষ্টিতে চেয়ে থাকলো রোজার মুখ হবে। তারপর অতর্কিতায় ঘটলো ঘটনাটি। হাঁটু দিয়ে রোজা তলপেট বরাবর আঘাত হেনে আশ্রয় ফেললো তাকে বনেটের উপর। হাবিব দ্রুত গাড়ির বাইরে বেরোলো, কিন্তু অগ্রসর হওয়ার প্রয়োজনই হলো না। রোজা হাতে তুলে থামিয়ে দিয়েছে তাকে। বক্তৃতা ভালোই জানো, ন্যায়ের নেত্রী, তবে শক্তি কি আছে? হাসলো রোজা। তার স্নিগ্ধ হাসিটি বড্ড অশুভ ঠেকল। বললাম না এই খেলার রেফারি আমি। রাফা এক সেকেন্ড দেরি করলো উপলব্ধি করতে। ওইটুকুই রোজার জন্য যথেষ্ট ছিল। বনেটে রাখা মোচা মলাটের বইখানি তুলে ধরে শটান আঘাত করলো সে রাফার মুখ বরাবর। উল্টো প্রতিক্রিয়াটি সংগঠিত হলো দ্রুতই। রাফার কেশরাজি পাকড়াও করে তাকে বনেটে আশ্রয় ফেল রোজা। ঘাড়ে সারাশির মতন চেপে রাখলো হাত, যেন নড়াচড়া করতে না পারে। মুক্ত হওয়ার জন্য রাফার ছটফটানি অগ্রাহ্য করে রোজা বইটির মলাট দেখল। চেঞ্জিং ক্যামেলিয়া, কেমন বই এটা? রাফাকে ছেড়ে দিয়ে বইয়ে মনোনিবেশ করলো রোজা। পৃষ্ঠা উল্চে পাল্চে দেখতে লাগলো। অপরদিকে মুক্তি পেয়ে ভারী নিঃশ্বাস প্রশ্বাস ফেলতে থাকলো রাফা। ছট করে তাকাল পেছনে, তবে রোজার উপর হামলা করলো না। আজ সেই উদ্দেশ্য নেই তার। বইয়ের পৃষ্ঠায় দৃষ্টি বুলিয়ে ফিউচু হলো রোজার। ও, ক্যামেলিয়া মূল চরিত্র আর এই জ্যাকসন একজন স্টকার। ক্যামেলিয়ার সৎ ভাই মাইক্রো ক্যাম লাগিয়ে রেখেছে ক্যামেলিয়ার রুমে। একজন মেয়ের অজান্তেই তাকে পর্যবেক্ষণ করছে প্রতিটা মুহূর্তে। হাউ রোম্যান্টিক। তির্যক হাসিনে রাফার দিকে তাকালো রোজা। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে জানালো, আপনার বইয়ের পছন্দ দেখে একটু অবাক হচ্ছি না। তৎক্ষণাৎ বইটি ছিনে নিল রাফা। স্থির তাকিয়ে থাকলো রোজার দিকে। পিছনে দু হাত বেঁধে রোজার সামনে ঝুঁকল। ধূসর পৃষ্ঠার জগৎ থেকে বাস্তবে পদার্পণ করুন। চেয়ে দেখুন আশেপাশে সত্যিকার পৃথিবী কোথায় আর এই কাল্পনিক জগৎ কোথায়। আপনার সঙ্গে এমনটি ঘটলে একটু রোম্যান্টিক লাগবে না বিষয়গুলো? বিশ্বাস করুন, নিজের অন্তরকে ধূসর চিন্তায় কলুষিত করবেন না। বাস্তবতা নাটকের চাইতেও নাটকীয় কিটেন। এই কাহিনীর অনুপ্রেরণা লেখক কোথা থেকে পায় বলে মনে করো তুমি? আসলো রাফা, বইটি নিজের বুকে চেপে ধরল।
এটি আমার সবথেকে পছন্দের বই। কেন জানো? কারণ এর সঙ্গে আমার জীবনের প্রচণ্ড মিল রয়েছে। ক্যামেলিয়া এবং জ্যাকসন যেন আমার আর আসমানের প্রতিচ্ছবি। শুধু চরিত্রের রোল অদল বদল হয়ে গেছে, এই যা, বাকি সব এক। শেষ বাক্য অদ্ভুত জোর প্রদান করলো রাফা। তাতে প্রথমবারের মতন হতচকিত হলো রোজা। উপলব্ধি ঘূর্ণিঝড়ের বেগে আঘাত হানলো, সহসাই বজ্রহত হয়ে দণ্ডায়মান রইল সে, দৃষ্টি জুড়ে অবিশ্বাস। আসমান আপনার সৎ ভাই? জবাব দিল না রাফা। কেশগুচ্ছ কানের পিছনে গুজে বিস্মৃত হাসল শুদ্ধ। আসমান বাদশাহ কায়সরের ছেলে? যতটা অকর্মণ্য ভেবেছিলাম ততটাও নও তুমি। কি সুন্দর বুঝে ফেললে সত্যিটা। কয়েক মুহূর্ত স্থবির হয়ে থাকলো রোজা। চরম উপলব্ধি তার প্রশান্তি কেড়ে নিয়েছে। রাফা বোধহয় এই মোক্ষম চালটি অন্তিম সময়ের জন্য বরাদ্দ রেখেছিল। একই রক্তের আভিজাত্য বইছে আমাদের শরীরে, আত্মায় আত্মায় মিলন আমাদের। যে সেখানে তুমি কোথাকার কোন কদর্য রক্ত নিয়ে এসেছো অমোঘ সম্পর্কের মাঝে দেয়াল হয়ে দাঁড়াতে। অনুভব করতে পারল না রাফা। সহসাই উত্তালিত হলো রোজার হাত, সশব্দে তার গালে চর বসালো মেয়েছে। ধাক্কায় রাফা বনেটে আশ্রে পড়ল, কিন্তু তাতে বিন্দুমাত্র পার্থক্য হলো না অগ্রাসনে। হাসির দমক বৃদ্ধি পেল, রীতিমতো অট্ট হাসিতে আরম্ভ করলো সে, যেন বহু বছর যাবৎ নির্বাসনে থাকা কোনো দানবীর মুক্তির আনন্দের বহিঃপ্রকাশ। আপনি মানুষ নন, সাক্ষাৎ নরকের পিশাচিনী। মাথার চুলে আঙুল চালিয়ে হাসি অব্যাহত রাখল রাফা। সৌন্দর্যের সঙ্গে উৎফুল্লতার সংমিশ্রণ। আধার অভাব ধারণ করেছে পরাবাস্তব রূপ, যার অস্তিত্ব উপেক্ষা অসম্ভব। সম্মোহন করে নেয় আপন জাদুর মায়া জালে। রোজার দিকে সরাসরি তাকালো রাফা। অদ্ভুত জলজলে আভায় প্রজ্বলিত হলো তার নয়ন। হাসি ধরে রেখেই ফিটফিট করল। আমি নিশিথিনী, যার কুহিলি ডাকে মানব হৃদয় সাড়া দিতে বাধ্য। এই নিশিতিনীর প্রতি আর এক মুহূর্ত নয়ন পাতে বাদ সাধলো রোজার অন্তর। তবুও অবাধ্য হলো মস্তিষ্ক। সে মস্তিষ্কের তাড়নায় এগিয়ে সন্নিকটে ছুকলো, সামান্য ঘোষণা করলাম। জ্যোৎস্না আমি, চাঁদকে ঘিরে রাখা স্নিগ্ধ মায়ার দেয়াল। কিন্তু বিজ্ঞান কি বলে জানেন? সূর্যের রশ্মি প্রতিফলিত হয়ে উৎপত্তি ঘটে জ্যোৎস্নার। অতএব আমি স্বয়ং সূর্য, চাঁদের রক্ষক। সূর্যের সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না, রশ্মির তেজে ভস্য হয়ে যাবেন। চেয়ে থাকলো রাফা নিগুড় দৃষ্টিতে অধরের সন্তুষ্টির হাসে। বহুদিন বাদে একজন যোগ্য প্রতিদ্বন্দ্বী পেলাম। আই লাইক ইউর অ্যাটিটিউড কিটেন। পাল্টা হাসলো রোজাও। এক হাত আমার অমানিসার অভিশপ্ত উপাখ্যানের নতুন সূচনা লিখেছে, অপর হাত নিশিথিনীর আখ্যানের বিধ্বংসীর সমাপ্তি লিখবে। কথা দিলাম। প্রতিধ্বনি হলো রোজার প্রতিটি বাক্য। রাফার কর্ণকুহরে উভয় রমণীর মাঝে দীর্ঘ এক নীরব দৃষ্টি বিনিময় ঘটল। অতঃপর উল্টো ঘুরল রোজা, একই সঙ্গে রাফাও। যার যার গাড়িতে চেপে বসলো সরু গলিতে কোনো মতে। একদম পাশ ঘেঁষেই যখন গাড়ি দুটো বিপরীতে গন্তব্যে গমন করলো, তখন জানলা দিয়ে মুখোমুখি বাড়িয়ে রাফা হাস্যোজ্জ্বল চেহারায় অবলোকন করলো রোজাকে। ফিরেও তাকালো না রোজা। রাফার চেহারায় প্রফুল্লতা ক্রমশ বৃদ্ধি পেল। তোমার বরফ কাঠিন্য প্রতিরোধের দেয়াল গুড়িয়ে দেওয়ার যাত্রাটা বেশ উপভোগ্য হবে জ্যোৎস্না। আপন মনে বিড়বিড় করলো রাফা কায়সার। মেঘতির ভবন। বাথরুম থেকে বেরিয়ে বিছানায় একটি ল্যাভেন্ডার বর্ণের শাড়ির অস্তিত্ব খেয়াল করলো রোজা। তোয়ালেতে মাথা মুছতে মুছতে কৌতূহলী হয়ে এগিয়ে গেল একদম হালকা রঙের ওপর সিলভার জরির কাজ অর্গানজা সিল্ক শাড়িটি অদ্ভুত ধরনের সুন্দর দ্যুতি ছড়াচ্ছে। শাড়ির উপরই একটি ছোট্ট স্টিকি নোট। ছাদে আসো, অপেক্ষা করছি। শাড়িটা পরলে খুশি হব। নাম লেখা নেই, তবু হাতের লেখা চিনতে বেগ পোহাতে হলো না রোজাকে। আসমান। কিছুটা দ্বিধান্বিত হলো সে। ঘড়ির দিকে তাকালো। রাত 11টা বেজে 45 মিনিট। আজ ফিরতে ফিরতে এমনিতেও দেরি হয়েছে। আসমানের সঙ্গে জরুরি কথা বলবে ভাবলেও সে ঘরে ছিল না। লম্বা একটা শাওয়ার নিতে নিতে কখন এলো এবং এইসব রেখে গেল রোজা টেরটুকু পায়নি। কিন্তু হঠাৎ তাকে মাঝরাতে শাড়ি পরতে বলার কারণ
খুব বেশি চিন্তার সুযোগ নেই। আসমানের সঙ্গে অতি দ্রুত কথোপকথন সারতে হবে। রোজা দ্রুত তৈরি হয়ে নিল, শাড়ির আঁচল অঙ্গে জড়িয়ে সজ্জিত করে তুলল নিজেকে। নিচের হালকা ভেজা কেশটা সে খোলাই রাখলো, অতঃপর দ্রুত এগুলো ছাদের উদ্দেশ্যে। মেঘচির ভবনের ছাদ অতি আকর্ষণীয় এক স্থান বটে, তবে আজ অভ্যন্তরে পা রাখতে রোজাকে সম্পূর্ণ স্থির হয়ে যেতে হলো। নিজের দৃষ্টিকে কয়েক মুহূর্ত বিশ্বাস করে উঠতেই পারল না রোজা। ফ্যাল করে তাকিয়ে রইল সামনে। ছাদ জুড়ে একটি কার্পেট বেছানো, যার আশেপাশে কুশন এবং বালিশ দিয়ে বেশ আরামদায়ক বসার স্থান তৈরি করা হয়েছে। আশেপাশে মোমবাতি প্রজ্বলিত, তবে দেখার বিষয় সেটি নয়। সমস্ত নজর কেড়ে নিয়েছে তার ভালোবাসার পুরুষটির একপাশে যে দণ্ডায়মান ধবধবে একটি ঝোলা ফতুয়া পরিধানে, যার বুকের অংশে কালো সুতোর এমব্রয়ডারি, লম্বাটি অংশ প্যান্টে ইন করে নিয়েছে। চকচকে কালো বাকল তার রোশনাই ছড়াচ্ছে। মুখ মাস্কের বিভীষিকা তার শুভ্রতার সামনে অদৃশ্যই প্রায়। প্রজ্বলিত দৃষ্টিতে ঝুঁকে আছে ল্যাপটপের দিকে, যার পাশে ব্লুটুথ স্পিকার। এক মৃদু সঙ্গীতে সুরের মূর্ছনায় আচ্ছন্ন চারিপাশ। এমন ভঙ্গিতে লক্ষ্য করে আসমানকে হাজারো চাইতো দৃষ্টি ফেরাতে অক্ষম হয়ে পড়ল রোজা। চিন্তা ভাবনা যেন লোপ পেয়েছে সম্পূর্ণ। রোজার উপস্থিতি টের পেয়ে ফিরে তাকালো আসমান, মৃদু হাসল। সামান্য হাসিটুকু যেন অর্ধাঙ্গিনীর হৃদয় ভেদ করে গেল। তাকে আপাতমস্তক পর্যবেক্ষণ করলো আসমানের নিগুড় দৃষ্টি। দৃষ্টির গভীরতায় রোজার তরঙ্গ সর্বাঙ্গে খেলে গেল, যেন আসমান তার অবাধ্য হৃদস্পন্দন পর্যবেক্ষণ পর্যন্ত করতে সক্ষম। কৃষ্ণ গহ্বরের এতই ক্ষমতা। গর্জিয়াস। উচ্চারণ করলো আসমান একটি মাত্র শব্দ, এর বেশি কিছু নয়। তবুও তা যে প্রশংসা স্পষ্ট উপলব্ধি করল রোজা। আসমানের কাছ থেকে সরাসরি প্রশংসা লাভ দুষ্কর এক ব্যাপার। রোজা অনুভূতিটুকু তাই লুফিয়ে নিল যেন। তার দিকে ধীর পায়ে এগিয়ে এলো আসমান, এমন ভঙ্গিতে এই বুঝি ছুঁয়ে দেবে, কিন্তু দিল না, উল্টো সামনে ঝুঁকল। রোজাকে হতবিহ্বল করে তুলে মাথা ঝুঁকিয়ে ডান হাতখানি বাড়িয়ে দিল আসমান, কোমল কণ্ঠে শুধল, উইল ইউ ডান্স উইথ মি মাই মুনলাইট? বিস্মিত রোজা, হৃদয় ছাদ জুড়ে উদ্ভাসিত মৃদু আচের সুরেলা আবহে বিমুগ্ধ সকল চিন্তা যেন বেমালুম ভুলে বসেছে। মন্ত্রমুগ্ধ দৃষ্টিতে হাত বাড়িয়ে দিল নিজের। মৃদু হেসে সেই হাতের পিছে অধর ছোঁয়ালো আসমান। এসব কি, কেন? ভগ্ন কণ্ঠে প্রশ্ন ছুড়ল রোজা। জবাবের পরিবর্তে তার সবটুকু সম্মোহনের অধিকারী পুরুষটি অতি যত্নে তাকে নিজের মাঝে আগলে নিল। সুরের ধ্বনির সঙ্গে তাল মিলিয়ে আলতো আছে নাচতে আরম্ভ করলো। একটিবারের জন্য রোজার নয়ন থেকে তার দৃষ্টি সরল না। তাল মেলাতে হিমশিম খেলো রোজা, তবুও ক্ষেত ফুটল না। সঙ্গীতের ধ্বনি ছড়িয়ে তার এক সময়কার যন্ত্রণাদায়ক কণ্ঠস্বর রূপান্তরিত হলো ঐন্দ্রজালিক মাধুর্যে। কণ্ঠের চাততে সঙ্গীতের মায়া সুরের ছোঁয়ায় সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গেল রোজা। আসমান তাকে আরো নিকটে নিয়ে এলো। প্রিয়তম শরীর থেকে ভেসে আসা অতি পরিচিত সুঘ্রাণটি রোজার সম্পূর্ণ চিত্তে আবেশ ছড়িয়ে দিল প্রশান্তের। আসমান থামল না, রোজার আঙুল ধরে ঘুরিয়ে দিল। গান জারি রাখলো, ভালোবাসার উদ্দেশ্যে নিবেদন তার। জাদুকর সেই সম্মোহনী তার কণ্ঠ, মন্ত্রমুগ্ধকর তার চলন, নিজের দৃষ্টি স্পর্শ শ্রবণ কোনটি ফেরানো দেয়, কোনোটি ফেরানো দেয়। রোজা জলজল দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আসমানের গান থামলো, সুর তখনও প্রবাহমান। ঝুঁকলো সে, গানের সুর ছাপে বিড়বিড় করল, শুভ জন্মদিন আমার জ্যোৎস্না। অতর্কিতে আসমানের হাত ঘড়ি ডিজিটাল ডায়াগ্রামে নজর পড়ল রোজার। 18 ফেব্রুয়ারি 12:01। পুনরায় আসমানের মুখপানে তাকালো সে। স্থির রাখা সম্ভব হলো না নিজেকে। জড়িয়ে ধরল অমানিসাকে, বুকে মাথা গুজলো। অনুভব করলো কতটা ভাগ্যশালী সে। ধন্যবাদ আসমান। তুমি কিভাবে জানলে? ক্ষীণ হাসির আওয়াজ ভেসে এলো। আসমানের বাহু জড়িয়ে গেল তার অবয়বে, কাছে টেনে নিল আরো, যেন নিজের সঙ্গে মিশিয়ে ফেলতে চায়। কিভাবে জানলাম বলো তো? রোজার কানের নিকটে এসে ফিসফিস কণ্ঠে আসমান জানালো, আই হ্যাভ মাই ওয়ে মুনলাইট। আমার লজ্জা লাগছে। দুঃখিত।
মাথা তুলল রোজা, আসমানের দিকে তাকালো, তার বাম হাত পাকড়াও করলো অত্যন্ত আবেগ নিয়ে। আসমান, তুমি জানো না আজ আমি কতটা খুশি। আমি কেমন অনুভব করছি তা ভাষায় প্রকাশ অসম্ভব। শুধু থামলো রোজা, হাতে ধরা আসমানের হাতের দিকে তাকালো। কবজি জুড়ে শোভা পাচ্ছে রেজিনের ব্রেসলেট খানি, যার প্রান্তে ঝুলন্ত অর্ধচন্দ্র। বস্তুটি আসমান একবারও খুলে রেখেছে কিনা সন্দেহ। রোজার অধর বিস্মৃত হলো, হাতটি টেনে তুলল উপরে, তারপর আঙুলের ছুঁয়ে দিল নিজের উষ্ঠ জোড়া। এক এক করে প্রত্যেকটি আঙুলের প্রান্ত স্পর্শ করলো তার অধর। সামান্য কেঁপে উঠল আসমানের হাত। ধন্যবাদ আমার চাঁদ। হাতের তালুতে রোজার গাঢ় চুমুন অনুভব হতে তড়িৎ খেলে গেল আসমানের শরীর। এক ঝটকায় সে রোজার কপল পাকড়াও করলো, ঝুঁকে এলো নিচে, উদ্দেশ্য স্নেহের অদল বদল। বাদ সাধলো না রোজা, অপেক্ষমান সে অমানিসার ধারস্থ হতে। দুবাহু জড়িয়ে গেল তার, আসমানের কাজ জুড়ে অমোঘ মিলন চাঁদ এবং জ্যোৎস্নার। ধাপ্পাস মেঝেতে ভারী কিছু আশ্রে পড়ার শব্দে উভয় সম্মোহীন ঘোর থেকে যেন কেটে গেল। হতভম্ব হয়ে ফিরে তাকালো পেছনে। ছাদের দরজা হাট করে খোলা। রোজা এসেছিল যখন একেবারে চাপিয়ে এসেছিল, বর্তমানে দেয়ালের সাথে লাগোয়া হয়ে আছে একদম। আর সেই দরজার প্রবেশপথের মাঝেই মেঝেতে চিত হয়ে পড়ে আছে নিহাত, দুহাত তার উত্তোলিত উপরে। সেখানে শোভা পাচ্ছে ব্ল্যাক ফরেস্ট ফ্লেভারের একটি কেক। তবে সব থেকে অপ্রত্যাশিত ব্যাপারটা হলো নিহাদের বুকের উপর লেপ্টে আছে উল্টে চারুলতা। দীঘল কেশরাজ তার ছড়িয়ে আছে নিহাদের বক্ষ জোড়ে, উভয় বরফের মতো স্থির। অশ্রাব্য একটি ইংরেজি শব্দ উচ্চারণ করে মাথা তুলো চারুলতা। প্রসারিত দৃষ্টিতে তাকালো তার ঠিক নিচে অবস্থান করা নিহাতের দিকে। দৃষ্টিতে দৃষ্টি মিলতে স্পষ্ট খেয়াল করলো ছেলেটির কণ্ঠ তালু বেয়ে একটি শক্ত ঢোক নেমে গিয়েছে। একমাস অ্যাপেল উঁচিয়ে উঠেছে তাতে। হাজার চাওয়া সত্ত্বেও দৃষ্টি ফেরাতে পারল না চারুলতা। নিহাতও তার দীঘল কেশের ভানে চেয়ে আছে, জলজল করছে নিষ্পাপ নয়নজোড়া। নাটকীয় দৃশ্যটি কাছ থেকে উপভোগ করে যাচ্ছে আসমান এবং রোজা। এতটা নিমজ্জিত তারা দৃশ্যপটে যে একে অপরের আলিঙ্গন ছেড়ে দূরে সরে আসতে হবে তাও ভুলে বসেছে। অবশেষে সম্মোহন মুক্ত হলো চারুলতা। লালিমা ছাওয়া কপল সরিয়ে তাকালো, ভিন্ন দিকে উঠতে গেল নিহাদের উপর থেকে। তাতে ঘটলো হিতে বিপরীত। বেচারার বহু কষ্টে ভারসাম্যে সামনে রাখা কেকখানি নড়ে উঠতেই পিছল খেয়ে স্লেট থেকে থাপ্পাস করে মেঝেতে পড়ল। থাপ ধুলে মাখামাখি হয়ে অসহায় আত্মবিসর্জন দিতে বাধ্য হলো রোজার জন্মদিনের কেক। নিহাত একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল, মাথা উল্টে চেয়ে জোরপূর্বক খেসে বলল, হ্যাপি বার্থডে রোজা। ব্যাটার তৈরি করে উপরে বেশ কত চকলেট চিপস ছিটিয়ে দিল আসমান। তারপর ওভেনে ট্রে সমেত রেখে 30 মিনিটের টাইমার সেট করলো। কিচেন কাউন্টার হেলান দিয়ে রোজা অন্তত মনোযোগী দৃষ্টিতে তার কার্যক্রম পর্যবেক্ষণ করে চলেছে, কিন্তু সেই মনোযোগ বারংবার ব্যাঘাত ঘটেছে। পাশে মুখোমুখি দাঁড়িয়ে গত আধ ঘন্টা যাবৎ তর্ক বিতর্কে লিপ্ত হয়ে থাকা নিহাত এবং চারুলতার উচ্চ বাচ্যতে। হ্যাঁ হ্যাঁ, এখন সব আমার দোষ, তাই না? কে বলেছিল কিছু কি দিয়ে দেখতে, সোজা ঢুকে গেলেই হতো। চারুর বক্তব্য নিহাত তেলি বেগুনে জ্বলে উঠল। আজ তো একটা পেতনি তোমার গরুর মতো শরীর নিয়ে আমার উপর ভর দিতে গেলে কেন? কি বললে? আমি গরু? ভুল বলেছি, তুমি একটা গাভী। মুষ্টিবদ্ধ হলো চারুলতার হাত শতাংশে নিহাতের চোয়াল বরাবর। ঘুষি হাঁকালো, তা অতি সত্বর পাকড়াও করলো নিহাত। এক ঝটকায় কাউন্টারে ঠেকালো চারুকে, দুহাতের কবজি আঁকড়ে নিল নিজের দুহাতে। চারু অবশ্য ভরকালো না, উল্টো হাঁটু তুলে নিহাদের তলপেট বরাবর গুঁতো দিল। আউচ! আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার পরিমাণ ভালো হয় না কখনোই। শাকচুন্নি তো ঘাড় মোটকে খাবারই তো স্বভাব। তোমার মতো নির্লজ্জ তো নই যে মানুষের ব্যক্তিগত মুহূর্তে গিয়ে উকি ঝুঁকি দিই। সুকুচকে নিহাত জানালো। ইস, মানুষ খোলা ছাদে টাইটানিক মুভির মতন রঙ্গলীলা করতে পারে, আর আমি দেখতে গেলেই দোষ। বাসর করার শখ থাকলে দরজা আটকে দিলেই হতো। মানুষ কি আর জানে নাকি তোমার মতন একটা চিন্তা নিজের লেঙ্গুল তুলে নেংটি ইঁদুরের মতো হানা দেবে? নিহাত হাত তুলো চারুর মুখের সামনে ধরে দৃপ্ত কণ্ঠে জানালো।
মজা তুমিও পেয়েছো, আমিও পেয়েছি, ঠিক আছে? না হলে তুমি আরো ভালো মতন দেখার জন্য আমার পিঠের উপর উকি দিলে কেন? এখন এসব দোষারোপ বন্ধ করো। দুইজন সমান সমান। কিসের সমান সমান? কে কি আমি নষ্ট করেছি? উঠতে গিয়েই তো ঠেলা লাগলো, তাতেই তো কেককে আত্মহুতি দিতে হলো। বেচারা ব্ল্যাক ফরেস্টের রুহের মাগফেরাত কামনা করছি, এক পেতনির ঝটকায় তাকে পরপারের যাত্রী হতে হলো। তো উঠবো না? তোমার বুকে শুয়ে থাকবো নাকি? কেন? আমার বুক এতটাই ঠুনকো লেগেছে তোমার কাছে যে কিছু মুহূর্তের স্পর্শ সহ্য করতে পারোনি? পাল্টা জবাব দিতে গিয়েও থমকে গেল চারুলতা। তিত্তির করে কাঁপলো তার অধর। নিহাত কোন অর্থে কথাটা বলেছে জানা নেই, কিন্তু তার মাঝে অদ্ভুত অনুভূতি দোলাচল উদ্গৃহীত হয়েছে। শব্দগুচ্ছ কণ্ঠে দলা পাকিয়ে গিয়েছে। দৃষ্টি ফিরিয়ে নিল সে, তাতে বিজয়ীর হাসি হাসল নিহাত। আমার মতো হ্যান্ডসাম ছেলে এই দুনিয়ায় আর কয়টা আছে বলো? এই বুকে ঠাঁই পেয়েছো কয়েক সেকেন্ডের জন্য, এ তোমার 7 পুরুষের ভাগ্য। স্টপ ইট। অতর্কিতে একটি সিলভার চামচ ছুটে এলো নিহাদের উদ্দেশ্যে। টাং করে তার মাথায় নিশানা ভেদ করলো। তাতে ভরকে গিয়ে মাথা ঘষতে ঘষতে পাশ ফিরে আসমানকে নির্বিকার চেয়ে থাকতে লক্ষ্য করলো। কাউন্টারে 2 হাত থেকে শীতল দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে দুজনকে। এটা রঙ্গ করার জায়গা? না, রান্না করার জায়গা। নিহাত প্রতি উত্তরে আসমান দৃষ্টি বুঝে একটি দীর্ঘশ্বাস নির্গত করলো। অতঃপর যখন নয়ন পল্লব মেলল, তখন তার পৃষ্ঠ গহ্বরে ঘূর্ণন নিহাদের সমস্ত শরীর প্রকম্পিত করে দিল। বদ্দা, আমি তো একটু মজা করছিলাম, এতে এত রাগ করে নাকি কেউ? ধীরে ধীরে পিছিয়ে যেতে চাইলো নিহাত, কিন্তু চারুলতার সঙ্গে ধাক্কা খেলো মেচে। কিচেনের দরজার প্রান্তে 2 হাত পেছনে বেঁধে দাঁড়িয়ে আছে, তাকে পলায়ন করতে দিতে নারাজ। তোমার ব্যবস্থা আমি আগামীকাল করবো নিহাত। আসমানের ঘোষণায় একটি শক্ত ঢোক গলধকরণ করে নিহাত ভিক্ষার দৃষ্টিতে চাইলো রোজার দিকে। একপাশে দাঁড়িয়ে অতি উৎসাহী হয়ে নাটক পর্যবেক্ষণ করে যাচ্ছিল সে এতক্ষণ। নিহাত তাকাতে তেজক হেসে চোখ টিপে দিল সে। বেচারা সমস্ত আশা যেন এক লহমায় গুড়িয়ে গেল। বেইমানের মাঝে বসবাস আমার। মিচিমিচি কান্নার ভান ধরল নিহাত। তাতে রোজা হেসে আসমানের দিকে এগোলো। কাঁধে হাত রেখে মৃদু কণ্ঠে বলল, হয়েছে আসমান, বাদ দাও। বেচারা বুঝতে পারেনি। বেচারা? কাকে বেচারা বলছো তুমি? 26 বছরের এক প্রাপ্তবয়স্ক পুরুষ বেচারা কি করে হয়? 26? চারুলতার মনে মনে উচ্চারণ করতে চাইলো, খানিক জোর পড়ে গেল। সকলে অতর্কিতে তাকালো তার দিকে। দ্রুত কণ্ঠে পরিষ্কার করে দৃষ্টি ফিরিয়ে নিল সে। আজ শুভদিন বলে কিছু বলছি না, মুখে লাগাম দাও, অন্যথায় ভুলে যাব শুভদিনের কথা। আগে তোমাকে সাইজ করব, অনেকদিন পরিও খাওয়া হয় না তোমার। 2 রোজ পেটে পড়লে সব রং তামাশা বেরিয়ে যাবে। উল্টো ঘুরে হাতে গ্লাভস পরিধান করে ওভেনের দিকে এগুলো আসমান। ঝুঁকে দেখলো তার অতি দ্রুততম সময় বানানো কেকখানি ঠিকমতো হচ্ছে কিনা। রোজা কৌতূহলী হয়ে তার পাশে দাঁড়ালো। অপরদিকে নিহাত এক স্বস্তির নিঃশ্বাস গোপন করে মাথা ঝাঁকালো। কপালে তার কি আছে কোথায় ভালো জানেন। আমাকে আপু বলে ডাকবে। মৃদু কণ্ঠস্বরটি কানে যেতে কিঞ্চিত বিস্মিত হয়ে নিহাত পাশে ফিরে তাকালো। চারুলতা এসে দাঁড়িয়েছে নিকটে, মিটিমিটি হাসছে। আমি 28, গুরুজন তোমার। আসতে যেতে সালাম দিয়ে চলবে জুনিয়র মুরগি। কয়েক মুহূর্ত সময় প্রয়োজন হলো নিহাদের বিষয়টি হজম করে নিতে। পরক্ষণে তির্যক হাসিতে উদ্ভাসিত হলো তার সুদর্শন চেহারা। সামনে ঝুঁকল, একেবারে চারুলতার কানের নিকট পিসপিসে কণ্ঠস্বরে জানালো, ডোন্ট ওয়ারি, আই লাইক ওল্ডার উইমেন। স্পষ্ট শিহরিত হলো চারুলতার সর্বাঙ্গ। সামান্য সরে হাসির ঝলক প্রদর্শন করে নিহাত কাউন্টারের বাস্কেট থেকে একটি আঙ্গুরের ধোকা তুলে নিয়ে কয়েকটি মুখে পড়ল। চারুদিকে এগিয়ে দিয়ে শুধল। ওয়ান্ট সাম? নিহাতকে বিহ্বল করে দিয়ে চারুলতা পাল্টা কোনো প্রকার জবাব দিল না। উল্টো ঘুরে হন হন করে হেঁটে কিচেন থেকে বেরিয়ে গেল। অদূর থেকে তার চলার পথের দিকে তাকিয়ে থাকলো নিহাত। সদা নিয়ন্ত্রিত মেয়েটি সুদর্শনা অবয়বে লালিমার আবরণ তার দৃষ্টি এড়ায়নি। নিজের হৃদমাঝারে এক তড়িৎ অনুভব করলো নিহাত। দৃষ্টি সরিয়ে নিল দ্রুতই, ধ্বনিত হলো অন্তর্জোরে, নিয়ন্ত্রণ করো নিজেকে।
গ্রহাণুর সাধ্য কি নিজেকে নক্ষত্রের সঙ্গে তুলনা করে? পরদিন যদিও গতকাল রাত্রিরে বেশ দেরি করেই ঘুমানো হয়েছিল আয়োজনের সমাপ্তির পর, তবুও আজ বেশ ভোরেই উঠে পড়ল রোজা। নতুন দিনের দিবাকর আপন রশ্মির চাদর বিছিয়ে দিয়েছে ধরিত্রীর বুক জোড়ে। স্বচ্ছ কাচের দেয়াল ছুঁয়ে অভ্যন্তরে প্রবেশ করেছে স্নিগ্ধতা মাখানো দৃপ্তি। আলোকোজ্জ্বল কক্ষটি যেন স্বর্গের প্রতিরূপ। নড়াচড়া করতে গিয়েই রোজা অনুভব করলো আসমানের বাহুডোর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে সে। নয়ন মেলে মৃদু হাসলো সে। ঘুমন্ত নিষ্পাপ মুখখানে তার তন্ত্রার জগৎকে ফুলিয়ে তুলল অনুভবের জোয়ারে। সন্নিকটে গেল রোজা, হাত তুলে ছুঁয়ে দিল কপল আলতো করে। মৃদু গুঙিয়ে উঠে তার স্পর্শের মায়ায় হারালো আসমান। তার নিদ্রাভঙ্গ হয়নি। ভাবছে বুঝি এক রূপকথার ন্যায় সুন্দর স্বপ্ন। তার নাকে আলতো করে ঠোঁটছে। রোজা সন্তর্পণে নিজেকে ছাড়িয়ে নিল কম্বল টেনে, সম্পূর্ণ ঢেকে উঠে পড়ল বিছানা ছেড়ে। হাত মুখ ধুয়ে নিজেকে তৈরি করতে আয়নার সামনে বসতে নজর পড়ল বিষয়টি। রোজার কণ্ঠজোড়ে জড়িয়ে আছে একটি স্বর্ণের তৈরি লকেট। বহুকাল আগের কাজ যত্ন সহকারে সংরক্ষণ করা হলেও জৌলুস হারিয়েছে। এটি আসমানের তরফ থেকে তার জন্মদিনের উপহার। মূল্যহীন এই বস্তু রেমান পরিবারের আভিজাত্যের বিপরীতে, তবুও রোজার সবটুকু আবেগ কেড়ে নিয়েছে ছোট্ট অথচ অর্থপূর্ণ এই উপহার। কারণ আসমান এটি তার কণ্ঠে পরিয়ে দিয়ে বলেছিল, এটা আমার আম্মুর, যত্নে রেখো জ্যোৎস্না। অতিরিক্ত কোনো ব্যাখ্যা আসমান প্রদান করেনি। তার একটি বাক্যই রোজার নিকট এই বস্তুর গুরুত্ব উপলব্ধিতে যথেষ্ট ছিল। নিজের চারিপাশে দেয়াল হটিয়ে দিয়েছে আসমান। হাত বাড়িয়েছে রোজার ভালোবাসার অনুভবের প্রতি, সম্পূর্ণভাবে নিজেকে উৎসর্গ করেছে আরও একবার। তাই হয়তো এই লকেটের যোগ্য হকদার মনে করেছে সে নিজের অর্ধাঙ্গিনীকে। আসমানের মা রোজার নিকট এক মমতাময়ী ধোঁয়াশায়ী অস্তিত্ব সে, যার সম্পর্কে কোনোদিন কোনো বাক্য শ্রবণের সৌভাগ্য হয়নি তার। অতীতের সঙ্গে অতপ্রতভাবে জড়িত তিনি। আসমান বাদশাহ কায়সারের পুত্র হলে তিনি নিশ্চয়ই তার স্ত্রী ছিলেন। তাহলে বিলাল রেমান তিনি যে চিরকুমার তাতে সন্দেহ নেই। আসমান, চারুলতা কিংবা চিত্রলেখা কেউই তার নিজের সন্তান নয়। তবে এহেন দুর্বলতার কারণ আসমানের প্রতি তার পিতৃত্ববোধ যেন জগতের সকল ঔদার্যকে হার মানায়। এর পেছনে কি কোনোভাবে আসমানের মা দায়ী? কি ঘটেছিল অতীতে? কিভাবে আসমান পৌঁছালো বাদশাহ কায়সারের হাতের মোচয়? রহস্যের ভেদে রোজার অন্তর মাঝে আকুলি বিকুলি ঢেউ উঠল। রাফা কায়সারকে অবহেলা করা অসম্ভব। তাকে পূর্ণ শক্তিতে মোকাবেলা করতে হবে। তার জন্য আসমানের সম্পূর্ণ অতীত জানা প্রয়োজন। আসমানকে জিজ্ঞেস করবে, কিন্তু সে নিজেও কি আদতে সবকিছু সম্পর্কে অবহিত? এক নজর ঘুমন্ত আসমানের উদ্দেশ্যে তাকালো রোজা। রাফা কায়সারের সঙ্গে তার সম্পর্ক, বাদশাহ কায়সার তার বাবা, এই ধরনের বিষয়গুলো ছেলেটি তার কাছে পরিষ্কার করেনি। কিন্তু তাতে কি অভিমান করা সম্ভব তার উপর? নিশ্চয় আসমানের নিজস্ব কোনো ভাবনা ছিল। রোজাকে সম্পর্কে এই কদর্যতা উপলব্ধি করতে দিতে চায়নি সে। দূরে রেখেছে সকল কুলসিত সত্য থেকে। এটা হয়তো তার আপন নিরাপত্তার পদ্ধতি। তাই অভিমান হলো না রোজার, বরং দারুণ বিষণ্ণতা অনুভূত হলো। কত কিছু সহ্য করতে হয়েছে এই অভিশপ্ত অস্তিত্বকে, যা তাকে মানুষ থেকে মেশিনে রূপান্তরিত হতে বাধ্য করেছিল। সন্তর্পণে উঠল রোজা। আসমানের ঘুমন্ত চেহারা অবলোকন করে গেল এক দৃষ্টিতে। আজ আন্দোলনে বিরতি, ঠিক বিরতি নয়, বিকেলে মিটিং রয়েছে, তাই সকালটুকু সে সম্পূর্ণ মুক্ত। তাছাড়া আজ তার জন্মদিন উপলক্ষে আজ আসমান নিজের হাতে সকলের জন্য দুপুরে খাবার তৈরি করার কথা দিয়েছে। নিজের পরিবারকে সময় দিতে হবে কিছুটা হলো। হঠাৎ স্বচ্ছ দেয়াল বেয়ে বাইরে দৃষ্টি গেল রোজার। বাগানের পথে জগিং করতে লক্ষ্য করা গেল বিলালকে। এই বয়সেও তার শারীরিক যত্নে কোনো প্রকার আপোষ নেই। রেমানদের প্রত্যেকেই স্বাস্থ্য সচেতন। বর্তমানে রোজারও শারীরিক কসরত এবং ট্রেনিংয়ের অভ্যাস হয়ে গিয়েছে। সময় পেলে আসমান তাকে জিমে আত্মরক্ষার কৌশল চর্চা করায়। বেলালকে বাইরে দেখে চকিতে এক বুদ্ধি খেলে গেল রোজার মস্তিষ্কে। মেঘতির বর্তমানে ঘুমন্ত পুরী, জাগ্রত হওয়া তারা নেই কারো। একান্তে কথোপকথনের এই সুযোগ। যেমন ভাবা তেমন কাজ। পরিকল্পনা করে রোজা দ্রুত নিচে নেমে এলো। কিচেনে গিয়ে সহজ হাতে অ্যাভোকাডো টোস্ট, অমলেট এবং ফলের রস তৈরি করলো। ট্রেতে দুজনের অনুপাতে সাজিয়ে হেঁটে চলল বেলাল রেমানের কক্ষের দিকে। রোজা
নাস্তা তৈরি করতেই জগিং সেরে ফিরে এসেছেন তিনি। কক্ষ তার নিচতলায় রাজকীয় ধাঁচের দরজায় নিকট পৌঁছে রোজা থামল, মৃদু আছে কড়া নাড়ল। বাবা, আমি রোজা, আসবো? মামনি, অফকোর্স, কাম ইন। অভ্যন্তরে প্রবেশ করল রোজা। বেলাল রেহমান কক্ষটি বর্ণিতি ধাঁচে তৈরি, আধুনিকতার ছোঁয়া নেহাতি কম, তবে আভিজাত্যের কমতি নেই কোথাও। এই কক্ষটি রেহমান পরিবারের প্রধানদের কর্তৃত্ব ব্যবহৃত হয়ে আসছে যুগ যুগ ধরে। যদিও বাধ্যবাধকতা নেই নীতি পালনের, কিন্তু বিলাল রেওয়াজ মেনেই চলছেন। রোজাকে নাস্তার ট্রে হাতে লক্ষ্য করে বিছানার কিনারে বসে ঘাড় মুছতে থাকা বিলাল হাসলেন, সোফায় বসার ইশারা করলেন। রোজা আজ্ঞা পালন করতে করতেই তিনি জগিংয়ের পোশাক পরিধান করে টি শার্ট জড়িয়ে নিলেন গায়ে। অবিশ্বাস্য হলেও সত্যি, তাতে তাকে রীতিমতো যুবক ধাঁচের কেউই দেখালো। শক্ত সামর্থ্য, শারীরিক গঠন, প্রশস্ত বুক, সুদর্শন মুখশ্রী এবং তার সঙ্গে মানানসই হালকা ফ্রেমের চশমা, অদরের উপরে পাতলা গোফ, চারিপাশে খোঁচা খোঁচা আজ পাকা দাড়ি, তার বয়সের আধিক্য নয় বরং অভিজ্ঞতা প্রকাশ করছে যেন। রোজার বিপরীতে বসলেন তিনি। গুড মর্নিং। গুড মর্নিং বাবা। বা, আমার মামনি আজ নিজ হাতে নাস্তা তৈরি করে এনেছে, উপলক্ষ বিশেষ কিছু বটে। বিস্মৃত হাসলেন তিনি অথর্কিতে। ট্রাউজারের পকেটে হাত ভোলেন, সেটি বের করতেই তার হাতের তালুতে দেখা গেল গোলাকৃতির একটি বাক্স। ঢাকনা খুলতেই ভেতরে জলজলে নীলচে এক রত্ন দুটি ছড়াতে আরম্ভ করলো। নীলকান্তমণির টায়রা, রেমান পরিবারের পৈতৃক সম্পত্তি। আজ থেকে এর হকদার তুমি মামনি। শুভ জন্মদিন। রোজার হাত কাঁপলো, জিনিসটি গ্রহণ করতে গিয়ে বিহব্বল কঞ্চে জিজ্ঞেস করল, বাবা, আপনি নিশ্চিত এই জিনিস আমার প্রাপ্য? অবশ্যই রোজার রেমান, তুমি এই সম্পদের যথাযথ অধিকারী। কিন্তু এটা অনেক মূল্যবান নিশ্চয়ই। আমি কিভাবে? এই সংসার জুড়ে রাখার দায়িত্ব বর্তমানে তোমারই মামনি। আমি আর কতদিন? খোদার ডাক আসলে পরপারের যাত্রী হতে সময় লাগবে না। এই পরিবারের একটি ভিত্তি দরকার। তুমি আশার আসমানের যোগ্য সঙ্গিনী হবে। আমি জানি ওর পাশে থাকবে আজীবন। আপ্লুত হলো রোজা, মাথা দুলিয়ে সায় জানালো। শুভ উপলক্ষের আয়োজনে রেমান পরিবারের বউদের এই টায়রা পরিধানের রেওয়াজ ছিল। আশা রাখছি তুমি পালন করবে তা। তারপর যখন তোমার ছেলের বউকে বরণ করে নেবে তখন তাকে দেবে। আমার ছেলের বউ? স্পষ্ট লজ্জাবোধ করলো রোজা। বিলাল তাতে বিস্মৃত হাসলেন। অবশ্যই, বিয়ে তো হলো, এবার নাতি নাতনির মুখ দর্শনের পালা আমার, তাই না? একজন প্রিন্সেস কিংবা প্রিন্স সমগ্র বাড়িতে দাপিয়ে বেড়াবে। আমি তার ব্যক্তিগত ঘোড়া হয়ে পিঠে তুলে নেব। তাই দেখো কত কসরত করে শরীর বানাচ্ছি। হাসতে বাধ্য হলো রোজাও। বেলাল রেহমান অতি স্নিগ্ধ একজন মানুষ। আপন ভরসার ছায়ায় তিনি আগলে রাখেন সকলকে। তার সর্বদা হাস্যজ্জ্বল চেহারা চোখে পড়লেও অভ্যন্তরে লুকিয়ে রাখা বেদনাটুকু হয়তো কেউ কোনোদিন উপলব্ধি করতে সক্ষম নয়। অতি যত্নে তিনি নিজের বিষাদটুকু আড়াল করে রাখেন সন্তানদের থেকে। আপনি এখনো যথেষ্ট হ্যান্ডসাম বাবা, চাইলেই যে কেউ এক বাক্যে আপনাকে বিয়ে করতে রাজি হবে। তাই বুঝি? অস্বীকার করলাম না। যুবক বয়সে আমিও যথেষ্ট, কি যেন বলে তোমাদের ভাষায়, হট সেক্সি ছিলাম। চোখ টিপে দিলেন তিনি, হাতে তুলে নিলেন টোস্ট। একটি ঝোঁক গলাধকরণ করে রোজা অবশেষে জিজ্ঞেসই করল, আপনি কোনোদিন বিয়ে করেননি কেন বাবা? চারুলতা এবং চিত্রলেখার একজন মায়ের দরকার ছিল নিশ্চয়ই। দৃশ্যমান ভাবে থমকালেন বেলাল। দৃষ্টি তার যথারীতি প্রফুল্ল। কি ভাবছেন বোঝা দায়। টোস্ট কামড় না দিয়ে তিনি পুনরায় রেখে দিলেন সেটি প্লেটে। রোজা মেঝের দিকে তাকালো। এমন ব্যক্তিগত প্রশ্নের জন্য দুঃখিত বাবা, কিন্তু হয়তো ব্যাপারটা আমার জানা প্রয়োজন। আসমানের মা, আসমানের বাবা, এই সমস্ত অতীতের রহস্য আমায় কুরে কুরে খাচ্ছে। নিঃশব্দ থাকলেন বিলাল, তারপর অতর্কিতে বিড়বিড় করলেন, যদি বলি একজনকে লাভ করার আশায় আমি আমার সমস্ত জীবন পার করে দিয়েছি, আসলে কি বিশ্বাস করবে মামনি? চোখ তুলল রোজা, মৃদু কণ্ঠ শুধল, আসমানের মা? ওর নাম আয়েশা। বড়ই মধুর এক স্মৃতি। তোমার কণ্ঠে ওর লকেটটি দারুণ মানিয়েছে মামনি। খানিকটা আয়েশার মতো লাগছে।
নিঃশব্দ লইল রোজা। বিলাল রেমান স্বাভাবিকভাবেই কথা বলছেন, কিন্তু তার নয়ন জুড়ে আবেগের টলটলে অশ্রু ভিন্ন কিছু ঘোষণা করছে। বাবা আমি দুঃখিত, কোনো দরকার নেই আপনি। আমারও কিছুটা ভারমুক্ত হওয়ার দরকার। এলাকার স্মৃতিচারণের যন্ত্রণা বড্ড পীড়াদায়ক। এটুকু বলে উঠে গেলেন বিলাল। ক্লোজেট খুলে সিন্দুক বের করে আনলেন একটি ছোট পকেট অ্যালবাম, রোজার দিকে এগিয়ে দিলেন। সেটি খুলতেই মুহূর্তের জন্য ওর স্পন্দন থমকালো রোজার। অ্যালবামের পাতা জুড়ে খচিত এক চিত্রপট, যাতে তরুণ বয়সী এক ছেলেকে নজরে পড়েছে। রীতিমতো 80-র দশকের মডেলের ন্যায় ভঙ্গি, তার মেঝেতে দুপা ছড়িয়ে বসেছে, ঠোঁটে ঝুলন্ত একটি কাঠির মতন। সিগারেট কিংবা অন্য কিছু হতে পারে, তবে ব্যাপারটা সেটি নয়। তার উদ্দেশ্যে ঝুঁকে থাকা অপসরী তুল্য এক রমণী, যেন সবচুকুর কেন্দ্রবিন্দু। হাতে একটি ডায়েরি, যাতে আনমনে কিছু লিখে চলেছে সে। তরুণের দৃষ্টি তার মুখ জুড়ে। আগেকার যুগের সিনেমার পোস্টার বলে চালিয়ে দেয়া যাবে ছবিটিকে অনায়াসে। এটা আপনি বাবা? সামান্য হাসলেন বিলাল। সায় জানালেন রমণী কে তা বুঝতে রোজাকে বেগ পেতে হলো না। সোফায় হেলান দিয়ে জুসের গ্লাস তুলে নিলেন বিলাল। চুমুক দিয়ে জানালেন, সে আজ থেকে প্রায় 30 বছর আগেরকার কথা। আমি যখন ইতালি থেকে দেশে ফিরেছি, বাংলাদেশের ব্যবসা বিস্তৃতির উদ্দেশ্যে ইতালিতেই জন্ম এবং বেড়ে ওঠা, যার কারণ বাঙালি সংস্কৃতির সঙ্গে খুব একটা পরিচিত ছিলাম না। বাবা সিদ্ধান্ত নিলেন কায়সার পরিবারের মোকাবেলায় এবং যথাযথ ভিত্তি স্থাপনে আমার গাইডের দরকার ছিল। একজন অ্যাসিস্ট্যান্ট কখনোই কারো সামনে নত জানু হওয়ার প্রবণতা ছিল না আমার মাঝে। সবসময় পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতেই ভালোবাসতাম। কারো হুকুম কিংবা উপদেশের ধার কাছে দিয়েও হাঁটতাম না, যতদিন না আমার অ্যাসিস্ট্যান্ট সদর দরজা দিয়ে প্রবেশ করে। নিজেকে বিলাল রেমানের অতীতের রোমন্তে সম্পূর্ণ হারিয়ে ফেলল রোজা। 33 বছর অতীত, মেঘবতীর ভবন। সিঁড়ি সিঁড়ি লেজি গ্রামোফোনে সুরের আবহাওয়ায় উদ্ভাসিত সমস্ত কক্ষ, ওয়াইনের মিষ্টি সুবাসে ভরপুর প্রত্যেক প্রান্ত, যার সঙ্গে তাল মিলিয়েছে বাথরুম থেকে ভেসে আসা পানির কলকলে ধারার শব্দ। একটা মুহূর্তে সেই প্রবাহ বন্ধ হলো। হাট করে খুলে গেল দরজা। সিক্ত পায়ে মেঝেতে পদার্পণ করলো তাগড়া তরুণ ছেলেটি। শুধুমাত্র একটি তোয়ালে জড়ানো কোমরের চারিপাশে অনাবৃত ঊর্ধ্বাঙ্গ, তাতে প্রতিফলিত হওয়া ল্যাম্পের স্বর্ণালী আভা। বুকের বাম পাশ জুড়ে তার এক নেকড়ের ট্যাটু অঙ্কিত, সোনালী প্রজ্বলনে, যা একসঙ্গে মনোমুগ্ধকর এবং ভয়ঙ্কর ঠেকছে। মেঝে সিক্ত করার পরোয়া না করে সে কক্ষ জুড়ে দুবাহু মেলে ঘুরতে আরম্ভ করল। গ্রামোফোনের তালে তালে তাল মেলালো তার কণ্ঠস্বর। সেই সিঁড়ি লেজি ওয়ার্ডসের তালে ঘুরে যেতেই কক্ষের একদম কোণায় একটি আরামদায়ক নজর আবদ্ধ হলো তার। অজ্ঞাত এক রমণী, পরিধানে ধবধবে সূর্য বর্ণের শাড়ি, দীঘল কালো কেশ রাশি, তার মাঝখানে সিথি তুলে দুপাশে ছড়ানো, এক দৃষ্টে চেয়ে আছে তরুণের দিকে। নয়নজোরে মায়াবিনীর এক প্রগাঢ় কৃষ্ণ গহ্বর। থমকালো তরুণ, আপন অন্তরে এক মৃদু খটখটানি অনুভব করলো। এমন অবস্থায় এক রমণীর সামনে তার বিব্রত হওয়া উচিত, কিন্তু সে তাতে বিন্দুমাত্র নারাজ। কিসের শঙ্কা তার, কিসের লজ্জাবোধ? বিলাল রেমান সে, যার কাঁধে বিরাট এক ব্যবসায়িক সাম্রাজ্য ভিত্তি প্রস্তরের অস্তিত্ব। রমণীর মাঝে বিন্দুমাত্র বিব্রত বোধ নেই। সে চেয়ে আছে এক দৃষ্টে, যেন তার দৃষ্টি দিয়েই মেপে নিচ্ছে প্রতিপক্ষের তেজ। এগুলো বিলাল আরাম কেদার আর সন্নিকটে হিংস্র শিকারীর দৃষ্টি তার গভীর নয়নে। অধর জুড়ে সন্তুষ্টির তীর্যক হাসি। আরাম কেদার আর দুপাশের হাতলে হাত রেখে সে ঝুঁকল। তীক্ষ্ণ চিবুক ছড়িয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল রমণীর কোলে। তা লক্ষ্য করে মাদকীয় ভঙ্গিতে হাসল বিলাল। রমণীর দৃষ্টি তার মুখশ্রীতে অতিক্রম করে বুকে ট্যাটু উপর গেড়ে বসেছে। ডু ইউ লাইক হোয়াট ইউ সে? তৎক্ষণাৎ দৃষ্টি ফিরিয়ে নিল রমণী। বিব্রত হয়ে নয়, বরং কিঞ্চিত ক্রোধে হাঁটুর উপর পা তুলে শক্ত ভঙ্গিতে মোকাবেলা করলো শিকারীকে। সম্পূর্ণ পাশ্চাত্যের গাধা দেখছি। আপনাকে বাঙালি সুপুরুষে পরিণত করতে বেশ কাঠখড় ব্যয় করতে হবে। এক মুহূর্ত থমকালো
বেলাল। অতঃপর হাসি তার বিস্তৃত হলো, আরো ঝুঁকলো একটু রমণীর নিকট। অজ্ঞাত রমণী তৎক্ষণাৎ পাশের একটি মোটা মলাটের পুস্তক টেনে উভয়ের মাঝে সীমারেখা স্থাপন করলো, যেন তাতে বিনোদিত হয়ে বিলাল বইয়ের প্রান্ত চেপে ধরে বিড়বিড় করলো, আর ইউ লস্ট ইন ডেভিলস ডেন, মিসেস অ্যাঞ্জেল? গ্রামোফোনের সঙ্গীত মূর্ছনায় উদ্ভাসিত সম্পূর্ণ কক্ষ জুড়ে মিষ্টতার ঘ্রাণ, তবে তা ওয়াইনের নয়, ফলের রসের। ডেস্কের উপর রাখা পাত্রে শোভা পাচ্ছে আঙুরের শরবত। সূক্ষ্মভাবে খেয়াল না করলে তা ওয়াইনের মতোই দেখায়। উন্মুক্ত বুকের বাম পাশে ট্যাটুখানির বিলোপ ঘটেছে। এমনকি সঙ্গীতের পছন্দে তো ব্যতিক্রম। ইউরোপীয় অপেরা কিংবা পপের বদলে বাংলা গান। বিস্ময় প্রিয় উঁচু না করে পারলেন না মেঘতির ভবনের দায়িত্বে থাকা দীর্ঘদিনের কর্মচারী শামীম শিকদার। 50-এর ঘরে ঠেকেছে বয়স তার, মোটা ফ্রেমে চশমার অন্তরালে তবুও দৃষ্টি সুচারু। মাস 3 অতিবাহিত হয়েছে রেমান পরিবারের বংশধরের আপন জন্মভূমিতে। থিতু হতে আরম্ভ করেছে প্রথম যেদিন এসেছিল। তখন ছিল পুরো দস্তর এক সাহেব, কিছুটা উগ্র এবং রকচটা স্বভাবের বৈশিষ্ট্য যদিও অভিজাত, কিন্তু বাঙালি সমাজে তা মানানসই ছিল না। কিন্তু তার সহকারী মেয়েটা ভালোই খেল দেখিয়েছে এই কয়েকদিনে, যেন হাতের মুঠোয় বশ নিয়েছে। কে আপনার তন্দ্রা হরণ করলো সাহেব? শামীম প্রশ্ন ছুলেন, তাতে আরাম কেদারায় হেলান দিয়ে থাকা বিলাল সোজা হয়ে বসলো। ঠোঁটে তার এক লম্বাটে দারুচিনির টুকরো ঝুলে আছে, সেটি সিগারেটের মতোই 2 আঙ্গুলে নিয়ে বিলাল বিড়বিড় করল। তন্দ্রা অর্থ কি? হাসলেন শামীম, মাথায় জানালেন, তন্দ্রা অর্থ ঘুম, যে সঙ্গীত শুনেছেন আর মূল ভাব অনুভব করতে পারছেন না। মস্তিষ্কে গেড়ে নিল বিলাল। তীক্ষ্ণ শিকারী দৃষ্টি তার দূর জানালায় আবদ্ধ। হঠাৎ এমন সঙ্গীতের ধাঁচ বাঁধলো। আয়েশা কিছু বলেছে বুঝি? সুকুচকে তাকালো বিলাল, যেন আয়েশা নামে বিতৃষ্ণা জেগেছে তার। যদিও ব্যাপারটি সত্যি নয়, বরং হৃদয়ে এক তরঙ্গ খেলে গিয়েছে অজানা অনুভূতির। হ্যাঁ বলেছে। ওই মেয়ে তো সারাদিন বকবক করতেই থাকে, ওর কাজে আমার মাথা নষ্ট করা। নষ্ট করা নাকি ঠিক করা? কাঁধ তুলে ঠোঁট উলচে আবারও হেলান দিল বিলাল। জিহ্বায় দারুচিনি ছুঁয়ে জানালো, ওই মেয়ে তো পবিত্র আর আমি পাপী, তাই না? স্বামী মাথা তুলিয়ে হাসলেন। রাগ করবেন না সাহেব, আমি এমনিতেই বলছিলাম। আপনারা সবাই একজোট, আমি জানি। নাটক করার প্রয়োজন নেই, আপনার নাটক ভালো হচ্ছে না। থিয়েটারের আছে, প্রয়োজন পড়লে সেখান থেকে দেখে নেব। অট্ট হাসিতে হাসলেন শামীম। তারপর এগিয়ে গিয়ে সমাপ্ত হয়ে আসা শরবতের পাত্র পূর্ণ করে দিলেন। বিলাল সেদিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলো, তারপর শুধল, এই আয়শা তালুকদারের কাহিনী কি সত্যি, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? শামীম পাত্র নামিয়ে রেখে অপরে হাসি করে রেখে জানালেন, সত্যি আয়েশা তালুকদার পরিবারের মেয়ে। যদিও তালুকদার পরিবার বলতে বর্তমানে কিছুই অবশিষ্ট নেই। 71-এর যুদ্ধের পর তাদের ব্যবসায়িক প্রতিপত্তি গুড়িয়ে যায়, মধ্যবিত্ত শ্রেণীতে নেমে আসে তাদের স্তর। তখন রোমানদের কর্মচারীতে পরিণত হয় তারা। বছর 10 আগে আয়েশার বাবা অস্বস্তিজনক কারণে ইন্তেকাল করেন। তার পরবর্তী বছর মাও একই পথের যাত্রী হন। এরপর থেকে মেয়েটা একলাই জীবনে বেঁচে থাকার সংগ্রাম করে চলেছে, খুবই কর্মঠ এবং আত্মমর্যাদাবান। তাই আপনার বাবা মেয়েটাকে নির্বাচন করেছেন, আপনি বাস্তবতা শিখবেন তার কাছে। একটি বিরক্তিকর নিঃশ্বাস ফেলল বিলাল, যেন শামীমের ইতিহাস শুনে তার বিন্দুমাত্রই অনুভূতি হচ্ছে না। আদতে তার অন্তর সম্পূর্ণ ইচ্ছা ভিন্ন পোষণ করে চলেছে। আরও জানতে চায় সে আয়েশা সম্পর্কে, কিন্তু মেয়েটা সরাসরি জিজ্ঞেস করা কষ্টকর। ঠোঁটের মাঝে বারুদ নিয়ে ঘুরে যেন মেয়েটা। আয়শা তালুকদার, আই সি। পুনরায় ছোটে দারুচিনি পুরল বিলাল, কিন্তু তাতে সন্তুষ্ট হলো না। বিরক্তিকর শব্দ তুলে উঠে বসলো। টেবিল থেকে লাইটার হাতিয়ে নিল। ঝুলন্ত শার্টটি গায়ে জড়ালেও বোতাম আটকানোর প্রয়োজন বোধই করলো না। সিগারেট বের করতে করতে আপন মনে পিটপিট করলাম, ইট উইল বি রিয়েলি হার্ড টু কোয়ার্ট স্মোকিং।
স্পষ্ট শুনলেন শামীম, কিন্তু কোনো প্রকার মন্তব্য করলেন না। সিগারেট বের করে জ্বালাতে জ্বালাতে বিশাল কক্ষ থেকে বেরিয়ে করিডোর ধরে বারান্দার উদ্দেশ্যে হাঁটতে আরম্ভ করলেন। রেলিংয়ে হেলান দিয়ে বাইরের প্রাকৃতিক স্নিগ্ধতা উপভোগ করতে করতে সিগারেটে মনোনিবেশ করলেন তিনি। অপর হাতটি গুজলো প্যান্টের পকেটে। ঠিক কতক্ষণ নিভৃতে পেরিয়েছে জানে না, অতর্কিতে মিষ্টি অথচ দৃপ্ত কণ্ঠস্বরটি ভেসে এলো। এসব স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, বারণ করেছিলাম। ফিরে তাকালো বেলাল। গোলাপ বর্ণের শাড়ি পরিহিতা আয়শা বারান্দায় প্রান্তে প্রবেশ পথের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, দুবাহু তার বুকের ওপর রাখা। খোলা কেশরাশি বায়ুতে দোল খাচ্ছে এলোমেলো ভাবে, তবুও এই অস্তিত্বকে একটু অগোছালো লাগছে না। সৌন্দর্য এবং মর্যাদার এক মিশলছে। বেলালের ধরে তীর্যক হাসি ফুটল। অ্যাজ ইফ আই কেয়ার। আয়শাকে দেখিয়ে দেখিয়ে আরো একটি সিগারেট প্রজ্বলিত করলো বেলাল, যদিও আগেরটি এখনো নিঃশেষ হয়নি। সেটি আধ খাওয়া অবস্থাতে নিচে ফেলে নতুন ঠোঁটে ছোঁয়ালো। দীর্ঘ এক টান গ্রহণ করলো বায়ু, পরিপূর্ণ হলো মাদকীয় ধোঁয়াতে। কোনো প্রকার বাক্য উচ্চারণ না করে আয়শা সম্পূর্ণ দৃশ্য পর্যবেক্ষণ করলো, তারপর এগোলো। বেলাল প্রত্যাশাও করলো না। এটাই অতর্কিতে উত্তোলিত হলো তার হাত। এক টানে সিগারেটটা কেড়ে সোজা মেঝেতে ফেলে পা দিয়ে পিষে ফেললো আয়শা। তাতে ভড়কে গিয়ে ফ্যালফ্যাল করে চেয়ে থাকলো বেলাল। এর পূর্বে এমন উদ্ধত্ত তার সঙ্গে কেউ প্রদর্শন করার দুঃসাহসও করেনি। এসব টানুন, ঠিক আছে, আমার সামনে নয়। এই বিরক্ত ধোঁয়ায় আমার অ্যালার্জি আছে। দৃষ্টি সরু করে তাকিয়ে থাকলো বেলাল একটানা কয়েক মুহূর্ত, তারপর রেলিংয়ে হেলান দিয়ে অধরে হাসি ফিরিয়ে এনে জানালো, আই ফ্রেড দ্যাট ইউ উইল ফল ফর মি। বাংলায় বলুন। বাংলায় বললে অপবিত্র শোনাবে। যাই হোক, আমার প্রেমে পড়ে যাওয়ার ভয় পাচ্ছ না তো? আয়শার অধর বিস্মৃত হলো। এক কৌতুকপূর্ণ দৃষ্টিতে তাকালো সে বেলালের দিকে। আপনি এবং প্রেম? আপনার মতো এক পাশ্চাত্যের গাধার সঙ্গে প্রেম? বিনোদন পেলাম। ঝুঁকলো বেলাল আয়শার কিঞ্চিত নিকটে, তাতে তার উন্মুক্ত বুক স্পষ্ট দৃষ্টিগোচর হলো। আয়শার দৃষ্টি এক পলক নজর বুলিয়ে তার মুখে এসে ঠেকলো। বেলাল খানিক হেসে মৃদু আবেশিত কণ্ঠে বলল, কিন্তু তোমার দৃষ্টি যে ভিন্ন কথা বলে প্রিয়। বিচলিত হলো না আয়শা, বরং কঠোর চিত্তে তাকালো বেলালের দৃষ্টিতে। আপনার সব সময় বুক ফুলিয়ে ঘুরে বেড়াতেই খুবই ভালো লাগে, তাই না? অফকোর্স, এত সুন্দর দৃষ্টি প্রদর্শন করব না? সে তোমার মতন কারো দৃষ্টি আকর্ষিত হলে আমার মাথা ব্যথা নয়। দৃষ্টি আকর্ষিত হচ্ছে ভিন্ন কারণে, আপনার নেকড়ে কথায়। সামান্য বিব্রত হলো বেলাল, নিঃশব্দে থাকলো। জবাব দেওয়ার জন্য কিছুটা সময় প্রয়োজন, কিন্তু তা পাওয়া গেল না। আয়শার কথা ভেসে এলো কানে। মুছে ফেলছেন? বাহ, ঠিক করেছেন, এখন দেখতে ভালো লাগছে। ক্রমশ বাড়তে থাকা লালিমার ছোঁয়া এড়াতে বিলাল দ্রুত কণ্ঠে জানালো, ইস, নতুন কিছু ট্যাটু করব, তাই আগেরটা মোছার দরকার ছিল। এসব নেকড়ে ফেকড়ে দিয়ে কি হয়? মাথা নত করলো বিলাল। নেকড়ে এমন এক প্রাণী যে সব থেকে অধিক আস্থাশীল। একজন নেকড়ে সর্বদা একমাত্র এক সঙ্গিনী নির্বাচন করে। কোনো কালে তার ব্যতিক্রম ঘটে না। যদি সঙ্গিনী গত হয়, তবুও কখনো নেকড়ে অন্য কারো প্রতি আকর্ষিত হয় না, বরং সঙ্গিনীর মৃত্যুর পরও নিজেও দ্রুত পরপারে যাত্রী হয়। মানুষের থেকে সহস্র গুণে ভালো, কি বলো? আয়শা এক নাগাড়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। দৃষ্টির গাঢ়ত্বের প্রভাবে তিরতির করে কাঁপলো তার চোখের পাতা। নিজেকে নেকড়ের সঙ্গে তুলনা করছেন? হোয়াইট নোট। হাস্যকর। আপনাকে দেখে মনে হয় না আপনি কোনো দিন একজনে সন্তুষ্ট থাকবেন। বিলাল নীরবে হাসলো, শার্টের অংশ চেপে আরো খানিক উন্মুক্ত করে বলল, দেন ট্রাই মি। ক্ষিপ্র গতিতে এগুলো আয়শার হাত। বিলাল ভাবলো এই বুঝি তার কলার টেনে জোরপূর্বক বোতাম আটকে দেয়, কিন্তু রমণী তা করলো না। মাঝপথে থমকে গেল, কি যেন ভাবলো, তারপর দৃষ্টি
ফিরিয়ে ভিন্ন দিকে চেয়ে জানালো, আমি শুধু জরুরি কিছু কাগজপত্র দিতে এসেছিলাম। আর হ্যাঁ, আগামীকালের বিজনেস পার্টির কথা ভুলে যাবেন না। ডিল হওয়া জরুরি। আপনি মনে করে দিতে বলেছিলেন। এতটুকুই। তৎক্ষণাৎই উল্টো ঘুরে হন হন করে হেঁটে দৃষ্টিসীমা আড়াল হয়ে গেল আয়শা। বেলাল নিজের স্থানে ঠায় দাঁড়িয়ে অবলোকন করে গেল এই রমণীর মাঝে মাঝে তার নিকট ভীষণ রহস্যময় থাকে। নিজের কঠোরতার অন্তরালে যেন এক ঝাঁক রহস্যের বসবাস। তার সম্পর্কে সবাই সবকিছু জানে, আবার যেন কিছুই জানে না। তাই হয়তো বেলালের অন্তর সেই রহস্যের সমাধানে ক্রমশ বেপরা হয়ে উঠেছে। নিজেকে এমন ধারণাই প্রদান করলো সে। রেলিংয়ে হেলান দিয়ে পুনরায় তাকালো সুবৃস্ত গগনের উদ্দেশ্যে। তন্দ্রা হরণী। অধরে হাসিটি ক্রমশ ব্যাপকতা ধারণ করলো বেলালের। একটি মখমলি সোফায় বসে হাতের পুস্তককে মনোযোগে ধরে রেখেছে আয়েশা। চারিদিকে পার্টি অব্যাহত রয়েছে। অভিজাতদের বিজনেস পার্টি বলতে মূলত উত্তেজক পানীয় বুধ হয়ে থাকা অপেরার সঙ্গে ওয়ার্ল্ডস, কেউ কেউ আবার অধিক বিনোদনের আশায় নর্তকী দলকে নৃত্য পরিবেশনের আমন্ত্রণও জানিয়ে দেয় থাকে। ব্যাপারগুলোতে মোটেও আগ্রহী নয় আয়েশা, তাই এক পাশে অবস্থান নিয়েছে সে। তার মনোযোগ দূরীভূত হয়ে বিরক্তি ফুটলো একদল লোকের আগমনে। পাশ ফিরে তাকাতেই সোফায় এক পাশে আশেপাশে বিনা অনুমতিতে বসে যাওয়া লোকগুলোকে নজরে পড়ল। রেমান গ্রুপের ব্যবসায়িক সহযোগী, তাই ইচ্ছা সত্ত্বেও নিজেকে প্রশান্ত রাখলো আয়েশা। এক স্বর্গের রূপসী লাগছে তোমাকে। ধন্যবাদ। মন্তব্যের বিপরীতে শুকনো ঝোঁক এক প্রতিক্রিয়া উচ্চারণ করে প্রস্তুত হাতে উঠে পড়ল আয়েশা। দ্রুত প্রস্থানের চেষ্টা চালালেও তার হাত চেপে ধরল একজন। আপনাদের আলোচনা আমার বসের সঙ্গে হওয়া উচিত, আমার সঙ্গে নয়। তা তো অবশ্যই, ভাবলাম তোমাকে তার মাঝে একটু চেনা জানা যাক। তির্যক হাসলো আয়েশা, হাতখানি মোলায়েমভাবে ছাড়িয়ে নিয়ে জানালো, দুঃখিত, আমি পরিচিত হতে ইচ্ছুক নই। শুভরাত্রি। এতটুকু। দ্রুত উল্টো ঘুরে শাড়ির আঁচল গুটিয়ে এগিয়ে গেল আয়েশা। আশেপাশের পাশ্চাত্য সংস্কৃতির অনুসরণে নিজের চপ এবং বল গাউনে সজ্জিত করা রমণীদের ভিড়ে তার চিকচিকে ঘন অমানিসা খচিত শাড়ি পরিধানকৃত অবয়ব না চাইতেও দৃষ্টি কাটতে বাধ্য। চাইলেই সে মুখের উপর জবাব দিয়ে লোকগুলোর ব্যবস্থা করতে পারত, কিন্তু জনসম্মুখে ঝামেলা করতে বাজ সাজছে। তাই নিঃশব্দে পার্টির বাইরে আড়াল হয়ে গেল সে। বাইরে খোলা জায়গায় এসে বিশুদ্ধ বায়ুতে প্রশ্বাস গ্রহণ করতে ধীরে ধীরে প্রশান্ত হয়ে এলো তার জ্বলন্ত তেজ। স্থানটিতে কেমন আবদ্ধ এবং হাঁসফাঁস লাগছিল। সর্বদাই লাগে যখন অপছন্দ হওয়া সত্ত্বেও বিপরীত পক্ষের মন রাখার উদ্দেশ্যে তাকে অসৎ হাসি প্রদর্শন করতে হয়। সকলে এক, কেউই ব্যতিক্রম নয়। এই অভিজাতদের দল এক একটি দানব যেন। বেলাল রেমান সেই দানবের উপরেই সারিতে রয়েছে। আপাত দৃষ্টিতে তার সৌন্দর্য দৈবিক মনে হলেও অন্তরের কদর্যতা মুছাব্বার নয়। যেন সৌন্দর্যের অন্তরালে আপন আধা ঢেকে রাখে সে। সম্পূর্ণ উপলব্ধি করতে পারে আশা। তবুও আজ এতগুলো দিন পেরিয়ে এসে অনুভব করলো বেলাল রেমানকে সে চাইলেও ঠিক ঘৃণা করতে পারছে না, বরং ওই অস্তিত্বের তির্যক হাসি জড়ানো মুখ হৃদয়ের কোণে ভেসে উঠলেই কেমন স্থবির হয়ে পড়ে মস্তিষ্ক। দ্বিধান্বিত হয় চিন্তা ভাবনারা। লক্ষ্যচ্যুত হচ্ছিস আয়েশা, মন স্থির কর। ধ্বনিত হলো আপন অন্তরের দীর্ঘ প্রশ্বাস। গ্রহণ করলো আবারও। উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত সন্ধিহান হওয়া চলবে না, অন্যথায় বাদশা। চিন্তা সহসে থমকে গেল বাহুতে জোর ঝটকা অনুভব করে। কিছুটা বিস্মিত হয়ে ঘুরে তাকালো আয়েশা। সেই লোকগুলো অনুসরণ করে এইখান পর্যন্ত চলে এসেছে। কিছু বুঝে ওঠার আগে মোটা একটা টাকার বান্ডেল আয়েশার মুখে ছুঁড়ে দিল একজন। ধপাস করে পড়লো তা ভূমিতে। হতচকিত হয়ে রমণী তাকাতে একজন বলল, এক রাতের জন্য যথেষ্ট নিশ্চয়ই। তড়িৎ খেলে গেল আয়েশার শরীরে অসম্ভব। এরপরও চুপ থাকার অর্থ অন্যায়কে প্রশ্রয় দেওয়া, নিজের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করা। হাত তুলে সজোরে আয়েশা চড় দিল লোকটিকে। অপরজন বিস্মিত হয়ে এগোতেই তীব্র খুশি হানলো তল পেঁচে। নরপশুর দল। এতটুকুই।
হত্যাযজ্ঞে উন্মত্ত হতে চাইলেও এর অধিক প্রতিক্রিয়ায় নারাজ মস্তিষ্ক। বাধা আসছে, নিজেকে বিপদে ফেলা যাবে না। বেলাল যদি এরপর তাকে বদলে ফেলে, ভিন্ন কর্মচারী সুযোগ দেয়, সমস্যা আছে। দ্রুত প্রস্থান করতে চাইলেও সম্ভব হলো না। তৃতীয় জন তার শাড়ির আঁচল টেনে ধরল শক্তভাবে। মেয়ে মানুষের এত দেমাক? ক্ষিপ্ত গতিতে এগুলো তার হাত, উদ্দেশ্য আয়শার কাঁধ। আয়শাও প্রস্তুত প্রতিরোধ, কিন্তু দরকার পড়ল না। রীতিমতো ছায়ার মতো নীরবে উপস্থিত হলো এক অপ্রতিরোধ অস্তিত্ব। হাতখানি পাকড়াও করল। একটি জোরালো টান, ডানে এবং বামে মোচড়, কটমট করে হাড় ভাঙার শব্দ। আর্তনাদ উঠতে চাইল, মুখ চেপে বসলো তার। হাঁটু জোরালো আঘাতে চেপে বসলো তলপেট জুড়ে। অতঃপর ধরাশায়ী হতভম্ব আশা সক্রিয়ভাবে দূরে সরে দাঁড়ালো। আকাশে উদিত হওয়া আবছায়া চাঁদের জ্যোৎস্নায় তার দৃষ্টিতে প্রতিফলিত হলো আধার কালো অবয়বটি। বেলাল রেহমান। কালো সুটে আবৃত অভিজাত শরীর, তীক্ষ্ণ চেহারা জুড়ে শীতলতম দৃষ্টি, আখি জোড়ার মাঝে যেন প্রজ্বলিত দাবানল ঠাঁই পেয়েছে। এগুলো সে তড়িৎ গতিতে বাকি দুজনের একজনকে লাথি হাঁকিয়ে ভূমিতে ফেললো, অপরজনের ঘাড় চেপে স্থির রাখা কয়েকটি গাড়ি বনেটের একটিতে আশ্রে ফেলল, চেপে ধরে রাখলো শক্তভাবে। ডিল কোম্পানির সঙ্গে হওয়ার কথা ছিল, আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে নয়। দাঁতের দাঁত চেপে উচ্চারণ করলো বেলাল। ওই অবস্থাতেই ঘাড় চেপে লোকটিকে টেনে আনলো আয়শার নিকট। জোরালো ধাক্কায় হাঁটু গেড়ে বসালো রমণীর সামনে। ঝুঁকে লোকটি সন্নিকটে গিয়ে দৃষ্টিতে দৃষ্টি মেলালো, চিবুক চেপে ধরল হাতের আঙুলের মাঝে। তেজও খেসে পিপির করল। যদিও ক্ষমা না করে, তবে তোকে নিজ হাতে খুন করার সৌভাগ্য আর কাউকে অর্জন করতে দেব না। ধ্বংসযজ্ঞ যেন এক লহমায় শেষ হয়েছে। সরে দাঁড়ালো বেলাল প্রশান্ত ভাবে। পকেট থেকে বের করে অধরের দারুচিনির টুকরো ছোয়ালো। বুকে দুহাত বেঁধে নীরব পর্যবেক্ষণ করতে থাকলো। তার উপস্থিতি স্পষ্ট। কম্পিত হলো লোকটি। তৎক্ষণাৎ ঝুঁকলো আয়শার পদক্ষেপ। ক্ষমা করে দিন। তীব্র দৃষ্টিতে চেয়ে থাকলো আয়শা। বাকি দুজনও অত্যন্ত দ্রুত হুড়মুড় করে এলো তার সামনে। এক চোখে ক্ষমা চাইতে লাগলো, দুই আঙুল কপালে ঘষতে ঘষতে এক নজর বিলালকে দেখলো আয়শা। গাছের গুড়িতে হালান দিয়ে বেশ উপভোগ্য দৃষ্টিতে চেয়ে আছে। রমণীর পদক্ষেপে লুটায়িত কাপুরুষ তাকে বিনোদিত করছে যেন। নারীদের সম্মান দিতে না জানলে নিজ দায়িত্ব আত্মহতি দেবেন। এই পৃথিবীর আপনদের মতন কুলসিত অস্তিত্বের কোনো প্রয়োজন নেই। নিজেকে শান্ত রেখেছি খুব কষ্টে। সিদ্ধান্ত বদলের আগে চোখের সামনে থেকে দূর হন। লোকগুলো দ্রুতই পরিত্যাগ করলো স্থান। তবে শেষজন যাওয়ার পূর্বে এক নজর বিড়ালের সঙ্গে বিষাক্ত দৃষ্টি বিনিময় করলো। তোমার ব্যবসা আমি দেখে নিব। কেন? আমাকে দেখুন, আমি কি কোনো অংশে কম হ্যান্ডসাম? বিব্রত হলো লোকটি স্পষ্ট। এমন জবাব আশা করেনি। বেপরোয়া হাসলো বেলাল। তারপর এক অদ্ভুত ছায়া আচ্ছাদিত করলো তার অভিব্যক্তিতে। নেকড়ে কখনো তার সঙ্গিনীর উপর দৃষ্টিপাতকারীকে ছাড় দেয় না। আপনাকে দিচ্ছি অতীতে বারবার সাথে সাক্ষাৎকার খাতিরে। অন্যথায় যে চোখ এই রমণীতে দৃষ্টিপাত করেছে, ওই চোখ উপড়ে নিতাম। স্পষ্ট কর্ণগোচর হলো আয়শার। অন্তর ঘূর্ণিঝড় উঠলো, তবুও শান্ত থাকলো অভিব্যক্তি। লোকটি একটি ঝোঁক গুণাথকরণ করলো, দ্রুতই চলে গেল। দুজনই সম্পূর্ণ একলা হতে বিলাল আয়শার দিকে ফিরল। প্রয়োজন না থাকা সত্ত্বেও নিজের পরিধানের কোট খুলে এগিয়ে গেল, জড়িয়ে দিল রমণীর কাঁধে। আয়শা এক ছটকা দিয়ে উঠল। প্রয়োজন নেই, আপনার এমন হস্তক্ষেপ করার দরকার ছিল না, আমি সামলে নিতে পারতাম। শাট আপ। আমার জন্য তাদের সঙ্গে শত্রুতা পাতানোর প্রয়োজন দেখছি না। ডিলটা অত্যন্ত লাভজনক ছিল। রেমান কোম্পানি ক্ষতিতে পড়বে। আই সেড শাট আপ, ড্যাম ইউম্যান। উচ্চ কণ্ঠে কম্পিত হলো আয়শা সামান্য। বেলাল কোট টেনে এনে জোরপূর্বক বোতাম আটকে দিল। তারপর আয়শার দৃষ্টিতে দৃষ্টি মিলাল। অমানুষের সঙ্গে আমি ব্যবসা করি না। আপনি নিজে কি? আয়শার প্রশ্নটি বিলালের অন্তরে আঘাত করলো ভীষণভাবে।
ঋষির নামে হাসলো সে পরিহাসের হাসে। স্থির চেয়ে থাকলো আয়শা। বেলালকে বর্তমানে উদ্ভ্রান্তের ন্যায় দেখাচ্ছে। দূরে সরে চুলে হাত চালালো বেলাল, তারপর পরিহাস ধরে রেখে পিটপিট করলাম। তোমার তাই মনে হয় আয়শা? আমিও ওদের মতন? বাদ সাধলো হৃদয় তীব্রভাবে, তবুও আয়শা পিটপিট করলাম। হ্যাঁ। আচ্ছা, প্যান্টের পকেটে দুহাত গুজলো বেলাল। অদর ফাঁকা হলো তার, যেন কিছু বলতে চায় কিন্তু শেষমেশ বলতে সক্ষম হলো না। নির্বিকার চাদরে নিজেকে ঢেকে উল্টো ঘুরে হাঁটতে শুরু করলাম। চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাড়িতে ফিরবো, ক্লান্ত লাগছে ভীষণ।